দেখবো আমরা নতুন ভাইপোর তৃণমূলে জন্ম হয় কিনা। তাই ছাগলের তৃতীয় সন্তান তিনি তার প্রধান বিরোধী এখন যে সে হচ্ছে তার ভাইপো, তাকেই বলেছেন বলে আমরা মনে করছি। আমরা সার্কাসে দেখি লোকে হেঁটে হেঁটে সব কাজ করে এবং সার্কাসের জোকাররাই সে কাজ করতে পারে। তৃণমূল ওয়াশিং মেশিন না, তৃণমূল কয়লার খনি। তৃণমূলে যদি কোনো সাদা মানুষও যায় ওখানে গিয়ে কালো হয়ে যায়। পশ্চিমবঙ্গকে সুদখোরদের সুদ গ্রহণের রাজ্যে পরিণত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গোয়া, ত্রিপুরা, আসাম, মেঘালয়ের অভিজ্ঞতা মুখ্যমন্ত্রীকে শিখিয়েছেন যে বামন হয়ে চাঁদে হাত দেওয়া উচিত না। সেই কারণে ইদানিং তিনি আর প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন বা দুঃস্বপ্ন দেখছেন না। এখন হঠাৎ করে কেন তার মনে হচ্ছে হঠাৎ করে ইন্ডিজোটে নেতৃত্ব দেওয়ার কথা? ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তাকে সিপিএম কী কারণে বহিষ্কার করেছিলেন এবং তার যদি সংস্কার হয়ে গেছে তৃণমূল কংগ্রেসে এসে, তো সেই কারণেই তৃণমূল কংগ্রেস তাকে পাঠিয়েছে। আসলে নানা কর্ম অপকর্ম করে বেরিয়েছে উত্তরবঙ্গের চা বাগানগুলিতে, সেই জন্য তাকে পুরস্কার দেওয়া হচ্ছে এবং সবই ওই পিঠে ভাগের কাহিনী। তৃণমূল কংগ্রেসে যদি মদন মিত্র বিধায়ক হতে পারে, সৌগত রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো নেতারা যারা মহিলাদের প্রতি কটূক্তি করেন, নানা চটুল মন্তব্য করেন, তারা যদি এমপি হয়ে থাকতে পারেন, সেই সংস্কৃতিতে যারা বিশ্বাস করে তারা ঋতব্রতকে করবে এমপি, তাতে কোনো অসুবিধা নেই। রাজ্যের মানুষ দেখছে। আরজিকর মানুষের আন্দোলন ছিল। আরজিকরের ওই অভয়ার মৃত্যুর পর সারা বাংলার সমাজ জেগে উঠেছিল। যেভাবে বাংলার সমাজ আজ বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে, সনাতনীদের উপর অত্যাচার নিয়ে জেগে উঠেছে, মুখ্যমন্ত্রী এটা নিয়ে রাজনীতি করতে চেয়েছেন। মুখ্যমন্ত্রী এর রাজনীতিকরণ করে তার ফয়দা রুখতে চেয়েছেন, কিন্তু বাংলার মানুষ বুঝিয়ে দিয়েছে। বাংলার মানুষ ভাবাবেগের কাছে মুখ্যমন্ত্রীকে মাথা নত করতে হয়েছে এবং ডাক্তারদের কাছে কার্যত বৈঠকে ডেকে মুচলেকা দিয়ে এই আন্দোলনকে প্রত্যাহার করাতে হয়েছে। কিন্তু এখনও এই আন্দোলন ধিকি ধিকি জ্বলছে মানুষের মনে। অভয়ার বিচার না পাওয়ার জন্য যে তথ্য প্রমাণ যেভাবে মুখ্যমন্ত্রী এবং তার তন্ত্র লোপাট করেছে, তা পশ্চিমবঙ্গের মানুষ কোনোদিন ক্ষমা করবে না। এটা প্ল্যান্ট কে করেছিলেন? তার হাতে এতগুলো এজেন্সি রয়েছে। এটা যদি প্ল্যান্টেড গেমই হয়, তাহলে যারা প্ল্যান করেছিল তাদের ধরে গ্রেপ্তার করছেন না কেন? কেন যখন ছাত্ররা অবস্থান করছিল, ডাক্তারি পড়ুয়ারা অবস্থান করছিল, তাদের মেরে তুলে দেননি? যদি প্ল্যানটি মনে হয়েছিল, আমরা বরং বলেছিলাম বারে বারে যে এর মধ্যে কিছু নকশাল, কিছু অতি ছাঁট নকশাল, অতি বামপন্থী তারা ঢুকে আন্দোলনকে ভুল পথে পরিচালনা করছেন। এটা আমরা বলেছিলাম, মুখ্যমন্ত্রীর মুখে কথা বেরোয়নি। তার কারণ মুখ্যমন্ত্রী জানতেন যে ওই আন্দোলনকে ভেঙে দেওয়ার জন্য যেটুকু যা প্ল্যান করার তিনিই করছেন এবং মুখ্যমন্ত্রীর বরাবরের এটা অভ্যেস, আমরা জানি যে তিনি যেটা করেন সেটাই অন্যের ঘাড়ে চাপিয়ে দেন। তাই মুখ্যমন্ত্রীর কথাগুলি দেখে এখন আমাদের স্পষ্ট হচ্ছে যে আমরা যে বলছিলাম যে শেষের দিকে আন্দোলনটা যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাতা ফাঁদে পা দিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলে এসে ডাক্তারদের মুভমেন্ট পড়লো এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলে এসে আশ্রয় নিল, তাতে স্পষ্টই ছিল এই পাতা ফাঁদ এবং রাজনীতিকরণ যদি আন্দোলনের কেউ করে থাকেন, তার নাম এ রাজ্যের মুখ্যমন্ত্রী, তার নাম তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর প্রধান প্রতিপক্ষ এখন তার ভ্রাতুষ্পুত্র, তার বাবু। তো সেই জন্য তিনি যদি ছাগলের তৃতীয় সন্তান কাউকে বলে থাকেন, মুখ্যমন্ত্রীর আগামী 5-7 বছরের রাজনৈতিক যে লড়াই, সেই লড়াইয়ে তার লড়াই ভাইপোর সঙ্গে। তাই ছাগলের তৃতীয় সন্তান তিনি তার প্রধান বিরোধী এখন যে সে হচ্ছে তার ভাইপো, তাকেই বলেছেন বলে আমরা মনে করছি। আমাদের লক্ষ্য, আমরা কখনো আমাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে ছাগলের তৃতীয় সন্তান বলে ভাবি না। আমাদের লক্ষ্য, আমরা মনে করি যে মুখ্যমন্ত্রী দুধেল গাইদের পার্টি, আমরা হচ্ছি হিন্দু সনাতনীদের পার্টি। এই হিন্দু সনাতনীদের স্বার্থ রক্ষা, বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতি নিয়ে মানুষকে সচেতন করা এবং সনাতনীদের একটা কথাই বলা, 26-এর নির্বাচনে আপনারা এগিয়ে আসুন, নিরাপদে থাকতে আসতে হবে একসাথে। এটাই হোক বাংলা সনাতনীদের একমাত্র লক্ষ্য। আসুক নির্বাচন আসুক, নির্বাচন আস্তে আস্তে দেখবেন। মুখ্যমন্ত্রী নিজে এটুকু জানেন যে মুখ্যমন্ত্রীর প্রতি সাধারণ মানুষের আস্থা চলে গেছে, মুখ্যমন্ত্রীকে আর কেউ ভরসা করছে না। সেই কারণে যত নাটকই ফাঁদুন, যত প্ল্যানটি তিনি তথাকথিতভাবে তিনি যেটা বলছেন রাজনীতি হচ্ছে, প্ল্যান্ট হচ্ছে, কিন্তু মানুষের মন উনি আর পড়তে পারছেন না এবং মানুষের মন পড়তে পারছেন না। মানুষ যে অশান্ত হচ্ছে সরকারকে নিয়ে, সরকারকে যে পছন্দ করছে না, সেটা করতে গিয়ে তিনি এখন যে পদক্ষেপগুলি করছেন, সেই পদক্ষেপগুলি তার জন্য মারণ পদক্ষেপ হবে, ঘাতক পদক্ষেপ হবে। তা আর কিছুদিন পরেই আপনারা বুঝতে পারবেন। আপনারা আত্মবিশ্বাসী? আমরা শুধু আত্মবিশ্বাসী নয়, পশ্চিমবঙ্গের যে বিধির লিখন, পশ্চিমবঙ্গের বিধির লিখনে এটিই লেখা আছে যে 26 সালে তৃণমূল কংগ্রেস অতীত হবে, অতীত হয়ে গেছে, অতীত হচ্ছে এবং বিজেপি বাংলার ভবিষ্যৎ। কিন্তু মুখ্যমন্ত্রীকে তার দলের এক বিধায়ক, যাকে সম্প্রতি শোকজ করা হয়েছে, তাকে তার দলের এক বিধায়ক বলছেন যে তিনি মানসিকভাবে সুস্থ নন,
তিনি শারীরিকভাবে সক্ষম নন এবং তিনি একজন ভদ্রমহিলা। যে মুখ্যমন্ত্রী তার দলের বিধায়কের কাছ থেকে এই মূল্যায়ন পেয়েছেন, যাকে ইদানিং শোকজ করা হয়েছে, যিনি যদিও ভাগীরথীতে সনাতনী হিন্দুদের কেটে ভাসিয়ে দেওয়ার কথা বলেন, এই তার বিধায়কই যদি তাকে এই মূল্যায়ন করেন, তাহলে বাঙালি হিন্দুর মনে মুখ্যমন্ত্রী সম্পর্কে কি মূল্যায়ন হয়েছে তা আমরা বুঝতেই পারছেন। তাই এর জন্য মুখ্যমন্ত্রীর আত্মবিশ্বাস থাকুক বা না থাকুক তাতে আমাদের কিছু যায় আসে না। মুখ্যমন্ত্রী হাঁটেন, এটা নিয়ে কোনো কথা হবে না। এবং এটাও ঠিক, ধরুন 70 বছর বয়সী বাঙালি মহিলারা যত হাঁটতে পারেন তার থেকে উনি বেশিই হাঁটেন। হাঁটুন, শরীর সুস্থ রাখুন, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু পৃথিবীর কোথাও আপনি ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে আর পাকিস্তানের প্রধানমন্ত্রী পর্যন্ত কেউ হেঁটে হেঁটে ফাইল সই করতে পারেন, হেঁটে হেঁটে বাজেট তৈরি করতে পারেন, হেঁটে হেঁটে সরকারি কাজ করতে পারেন, হেঁটে হেঁটে গান লিখতে পারেন, এই জিনিস দেখা যায় না। আমরা সার্কাসে দেখি লোকে হেঁটে হেঁটে সব কাজ করে এবং সার্কাসের জোকাররাই সে কাজ করতে পারে। দেখেন, ইন্ডিয়া জুড়ে নেতৃত্ব করতে গেলে অন্তপক্ষে ইন্ডিয়া ব্যাপী তার দলের উপস্থিতি থাকা প্রয়োজন। তৃণমূল কংগ্রেস এই ইন্ডিয়া জোট তৈরি হওয়ার পরে সর্বভারতীয় দল থেকে আঞ্চলিক দলে পরিণত হয়েছে। গোয়া, ত্রিপুরা, আসাম, মেঘালয়ের অভিজ্ঞতা মুখ্যমন্ত্রীকে শিখিয়েছেন যে বামন হয়ে চাঁদে হাত দেওয়া উচিত না। সেই কারণে ইদানিং তিনি আর প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন বা দুঃস্বপ্ন দেখছেন না। এখন হঠাৎ করে কেন তার মনে হচ্ছে হঠাৎ করে ইন্ডি জোটের নেতৃত্ব দেওয়ার কথা, সেটা আমার অন্ততপক্ষে বিচার বিবেচনায় আসছে না। কিন্তু আগে তৃণমূল কংগ্রেস বাংলা ছেড়ে অন্যত্র যাক, একটা কোথাও বাইরে থেকে এমপি জিতিয়ে আনুক, প্রমাণ করুক যে তৃণমূল কংগ্রেস আঞ্চলিক দল না, তবেই তিনি সর্বভারতীয় স্তরে নেতৃত্ব করতে দিতে পারবেন। পশ্চিমবঙ্গে একটি শিশু ভূমিষ্ঠ হলে এখন মাথায় 60,000 টাকা। একজন যে আজকে যে সকালবেলায় যে শিশু ভূমিষ্ঠ হচ্ছেন তার মাথায় 60,000 টাকা লোন নিয়ে এসে জন্মাচ্ছে। তিনি যখন ক্ষমতায় আসেন তখন 1,92,000 কোটি টাকা রাজ্যের লোন ছিল। সেই লোন স্বাধীনোত্তর কাল থেকে 47 সাল থেকে 2011 সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের লোনের পরিমাণ ছিল 1,92,000 কোটি টাকা। এখন সেই লোনের পরিমাণ দাঁড়িয়েছে 6 লক্ষ কোটি টাকা। সামনে যে বাজেট আসছে 26 সালের নির্বাচন যখন হবে তখন 7 লক্ষ কোটি টাকা মাথায় লোন নিয়ে আমরা নির্বাচনে যাব। এই রাজ্যের যে অবস্থা উনি তৈরি করেছেন, এই অবস্থা একটা মাৎসর ন্যায়ের দিকে এই রাজ্যকে নিয়ে যাচ্ছে, শ্রীলঙ্কার মতো পরিস্থিতি তৈরি করার দিকে নিয়ে যাচ্ছে। বাবা যদি 10 টাকা ধার করে রাখে, তাহলে ছেলের কাজ হচ্ছে সেই 10 টাকা যে ধার, সেই 10 টাকা শোধ করা এবং তাকে যাতে ধার শোধ করতে না হয় তার ব্যবস্থা করা। কিন্তু আমার বাবা 10 টাকা ধার করার ফলে আমি শুধু সেই ধার শোধ করার জন্য আমার কাকার কাছ থেকে আরও 10 টাকা নিয়ে সেই ধার শোধ করে ধারের পরিমাণ 20 টাকা করি আমার উপরে। বাবার 10 টাকা ধার, কাকার কাছ থেকে 10 টাকা নিয়ে বাবার ধার শোধ করার জন্য বা তার সুদ দেওয়ার জন্য। এইভাবে যদি ঋণের ভিসিআর সাইকেল বলে, সেই ঋণের ভিসিআর সাইকেলে যদি আমি রাজ্যকে নিয়ে পৌঁছে দিই, তার যা পরিণাম আজ তা পশ্চিমবঙ্গ ভোগ করেছে। পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা ডিএ পায় না, পশ্চিমবঙ্গে কোনো স্থায়ী নিয়োগ নেই, এমনকি পাবলিক সার্ভিস কমিশনের যে স্থায়ী কেরানিদের নিয়োগ সেটাও বন্ধ হয়ে গেছে। এখন যে পরিমাণে যে 70-75 হাজার কোটি টাকা লোন বছরে নিতে হয়, এই পুরোটাই শুধু সুদ দিতে লাগে, লোন আর আসলটা শোধ হয় না। তার ফলে পশ্চিমবঙ্গকে সুদখোরদের সুদ গ্রহণের রাজ্যে পরিণত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থনীতিটা উনি তো ট্রেডমিলে বাজেট করেছেন, যার ফলে এটা আমার মনে হয় না ঠিক প্রপারলি উনি বুঝতে পারছেন। কিন্তু বাজেট ডকুমেন্ট, ওনারই তৈরি করা বাজেট ডকুমেন্ট বলছে যে ট্রেডমিলে বাজেট তৈরি করলে এইভাবেই 2 লক্ষ কোটি টাকার ঋণ 6 লক্ষ কোটি টাকায় পরিণত হয়। যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় স্কিমগুলোতে নরেন্দ্র মোদী আসার পর আগে স্কিম ছিল কি, ইন্দিরা আবাস যোজনা, জহর নবোদয় বিদ্যালয় ইত্যাদি, মহাত্মা গান্ধী MGNREGA, মহাত্মা গান্ধী গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প। তার বদলে নরেন্দ্র মোদীর নামে কোনো স্কিম চালান না। নরেন্দ্র মোদী করেছেন প্রধানমন্ত্রী আবাস যোজনা, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, কেন্দ্রীয় বিদ্যালয়, নবোদয় বিদ্যালয়। অর্থাৎ ভারতবর্ষের জন্য স্থায়ী ব্যবস্থা, ভারতবর্ষের জন্য স্থায়ী সমাধান কোনো ব্যক্তি বা কোনো নেতৃত্বের নামে না, দেশের জন্য হচ্ছে। এবং সেই কারণে প্রধানমন্ত্রী আবাস যোজনার দেশের জন্য যে বাড়ি তৈরি হচ্ছে, সেই বাড়ির একটা নির্দিষ্ট রং থাকবে, তা নিয়ে মুখ্যমন্ত্রীর আপত্তি কেন? মুখ্যমন্ত্রী কি পশ্চিমবঙ্গ কি দেশের বাইরে নাকি? দেখবো আমরা নতুন ভাইপোর তৃণমূলে জন্ম হয় কিনা। পশ্চিমবঙ্গের হৃত গৌরবকে ফেরাবে ভারতীয় জনতা পার্টি। মমতা বন্দ্যোপাধ্যায় থাকি বা না থাকি না, 26-এর পর মমতা বন্দ্যোপাধ্যায় আর থাকবেন না। বাঙালি ঠিক করে নিয়েছে, হিন্দু বাঙালি, উদ্বাস্তু বাঙালি, সনাতনী বাঙালি,
তারা বুঝতে পারছে যে বাঁচতে হলে নিরাপদে, নিরাপদে বাঁচতে আসতে হবে একসাথে। এক হ্যাঁ তো সেফ হ্যাঁ। প্রথমত হচ্ছে যে মুখ্যমন্ত্রীকে এসব কারা এই দাবিগুলো তুলতে বলেন আমি জানি না। পৃথিবীর বুকে শান্তি সেনা, রাষ্ট্রসংঘের শান্তি সেনা সেখানেই গেছে যেখানে বড় যুদ্ধ হয়েছে, যুদ্ধ বিধ্বস্ত এলাকা বা গৃহযুদ্ধ, ভয়ঙ্কর গৃহযুদ্ধের পর শান্তি সেনা যায় কঙ্গো, সিরিয়া, শ্রীলঙ্কা ইত্যাদি জায়গায়। তো বাংলা, আফগানিস্তান, যেখানে রাষ্ট্রসংঘের শান্তি সেনা যায়। তো ওনাকে তো, যিনি যখন বিধানসভায় দাঁড়িয়ে কথা বলছেন, তখন তো কারোর বলে দেওয়া উচিত যে বাংলাদেশে তো যুদ্ধ হয়নি, যুদ্ধোত্তর পরিস্থিতিতে, যুদ্ধের পরে শান্তি সেনা যায় রাষ্ট্রসংঘের পরিস্থিতিকে স্বাভাবিক করার জন্য। তিনি এমন দাবি করছেন, এমন বালখিল্য দাবি করছেন, সেটাতেই বোঝা যাচ্ছে যে উনি গভর্নেন্স নিয়ে কতটা সিরিয়াস। কিন্তু আমরা সিরিয়াস যে এখানে শরণার্থীদের স্থান দিতে হবে। সেই কারণেই সিএ, এখানে অনুপ্রবেশকারীদের কোনো জায়গা নেই। সেই কারণে এক একজন অনুপ্রবেশকারীকে ধরে পুশব্যাকের জন্য আমরা লড়ছি। আমরা মুখ্যমন্ত্রীর কাছে বলতে চাই যে যে জায়গাতে সাধারণ পপুলেশনের থেকে আধার পপুলেশন বেশি, সাধারণ পপুলেশনের থেকে রেশন কার্ডের পপুলেশন বেশি, সাধারণ পপুলেশনের থেকে ভোটার কার্ডের পপুলেশন বেশি, এই যে সীমান্তবর্তী জেলাগুলোতে, এ নিয়ে মুখ্যমন্ত্রী কি বলছেন, তার দুধেল গায়েদের, তার আদরের দুধেল গায়েদের নিয়ে তিনি কি বলছেন। মুখ্যমন্ত্রী ইন্টারভিউ কোনো চ্যানেল নিচ্ছে না এখন, তাই তিনি একটা ম্যানুফ্যাকচার্ড, একটা স্পন্সার্ড, একটা ক্রনিক নিউজ চ্যানেলে ইন্টারভিউ দিয়েছেন। মুখ্যমন্ত্রীকে কে সারা বছর প্রধানমন্ত্রী, গৃহমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের বিজেপি রাষ্ট্রীয় অধ্যক্ষ থেকে শুরু করে আমাদের বিরোধী দলনেতা, রাজ্য সভাপতির কাছে হাজার চ্যানেল হত্যা দিয়ে পড়ে থাকে ইন্টারভিউ নেওয়ার জন্য। কিন্তু মুখ্যমন্ত্রী ইন্টারভিউ আজকাল কেউ নেয় না, তাই মুখ্যমন্ত্রীকেই শতপ্রণোদিত হয়ে সাক্ষাৎকারের ব্যবস্থা করে সাক্ষাৎকার দিতে হচ্ছে। তো ভালো বড় বড় কথা উনি বলেছেন, বিভিন্ন কথা বলেছেন, আমরা অনেক কিছু জেনেছি, কিন্তু একটা জিনিস বুঝতে পারছি, তাঁর মূল লড়াই তাঁর ভাইপোর সাথে।